যাতা ফুরাই শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। চলে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সবটাই যেন তার স্মৃতি। সুন্দরবনবাসীর কাছে বুদ্ধদেব বাবু আজও অমর। কেননা কলকাতা এবং সুন্দরবনকে এক সুতেতে বেঁধেছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কেননা তিনি তৈরি করেছিলেন মাতলা সেতু। 2011 সালে বুদ্ধবাবুর হাত ধরেই মাতলা সেতুর পথ চলা শুরু। সুন্দরবনবাসীর কাছে কলকাতা আরও কাছে এনে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন সেচমন্ত্রী ছিলেন সুভাষ নস্কর। সুভাষ নস্কর ক্যানিংয়ের মাতলা নদীর ওপরে সেতুর প্রস্তাব এনেছিলেন। সুন্দরবনবাসীর কষ্ট দূর করতে তখন এগিয়ে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর তার হাত ধরেই উদ্বোধন করা হয়েছিল ক্যানিংয়ের এই মাতলা সেতুর। আজ সুন্দরবনবাসীর কাছে শুধুমাত্র সবটাই স্মৃতি। বুদ্ধবাবু আর বিধায়ক জীবনের বুদ্ধবাবুর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছি। আগে বুদ্ধবাবুকে খুব কঠিন মনে হতো যেন উনি খুব, যখন পুলিশ মন্ত্রী ছিলেন তার এবং পরে যখন মুখ্যমন্ত্রী হলেন, এই দুটোর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছিলাম। আমার খুব ভালোভাবে মনে আছে, বলে তো শেষ করা যাবে না। চরম বিপদে পড়লো সুন্দরবন আয়লায় 2009 সালে। আমি তখন সেচ মন্ত্রী। আমি কান্তি গাঙ্গুলি অহরহ সুন্দরবনের এলাকার মধ্যে পড়ে আছি, কিভাবে কি করা যায়। কান্তিবাবু প্রায় ঠেলে ঠেলে আমাকে পাঠাতেন, তুমি যাও বুদ্ধবাবুর সঙ্গে আলোচনা করো, অসীমবাবুর সঙ্গে আলোচনা করো। বুদ্ধবাবুর অনুরোধে আমি যোগাযোগ করলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে, প্রণব মুখার্জির সঙ্গে। প্রণববাবুকে একটা খসড়া দিয়ে পাঠালাম, বাজেট পাঠালাম। সুন্দরবনের নদীমাতকে রক্ষা করতে হবে। 6,000 কোটি টাকার প্রস্তাবটা প্রণববাবুকে কাটছাট করে 5,032 কোটি টাকায় রাখলেন বুদ্ধ, এবং বললেন যে 25% টাকা রাজ্যকে দিতে হবে। বুদ্ধবাবু স্বর্ণাপন্ন হলেন, চমকে উঠলেন, এত টাকা! ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি স্বচ্ছতার আদর্শ মানুষ না হয়, তাহলে মন্ত্রিত্বে গিয়ে তিনি তার প্রতিফলনটা ঘটাবেন কি করে? কথা আমরা বলি যে মানুষ যাদের মধ্যে রয়েছে মান এবং হুঁশ, সেই মান এবং হুঁশ বারবার সামনে এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে। তাই তো তিনি জননেতা, তাই তো তিনি সুন্দরবনবাসীর জন্য এতটা ভেবেছিলেন। অনেক কোটি টাকা খরচ করে এই মাতলা সেতু তৈরি করেছিলেন। আজ সবটাই স্মৃতি। কি বলছেন স্থানীয় সিপিএম নেতা সৌরভ ঘোষ? বুদ্ধবাবু যেদিন করেছিলেন সেদিন গোটা সুন্দরবনের মানুষের কাছে নতুন একটা পৃথিবী জানান দিয়েছিল। তারা মনে করলে ক্যানিং শহরে আসতে পারত। তাদের কাছে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুর দ্বার বলতে গেলে বাস্তবিকভাবে উন্মুক্ত হয়েছিল। এই মাতলা ব্রিজ সেই সুন্দরবনের কাছে এক অনন্য স্মৃতি। আজকে আমরা বুদ্ধবাবুকে হারিয়েছি, কিন্তু বুদ্ধবাবু বেঁচে থাকবেন গোটা সুন্দরবনের মানুষের মনে। সুন্দরবনের একটা ছেলে, সে জানতে পেরেছে যে এপারে এসে ট্রেন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। বুদ্ধবাবু একটা সুন্দরবনের ছেলের কাছে পড়াশোনার দ্বার উন্মুক্ত করেছেন। সুন্দরবনের এই মাতলা ব্রিজ মানে গোটা সুন্দরবনের ওপারের গোটা বেকার অংশের সামনে কাজের যে দিশা, তারা ট্রেন যাত্রা, সেটা তাদের কাছে সহজ হয়ে গেছে। চলে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে তার কাজের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকছেন। সুন্দরবনের বাসিন্দা তারা কতখানি উপকৃত হয়েছেন এই মাতলা সেতুর জন্য, আর সবটাই সম্ভব হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য। এখন ভালো হয়েছে, এখন ব্রিজ হয়ে এখন হচ্ছে বোট ফোট থেকে এখন চলতো। ওভারসি থেকে ঠিক টাইমে আমরা যেতে পারতাম না। তখন যাতায়াতে কতটা অসুবিধা হতো? অনেক অসুবিধা হতো, যে বোট ফেলে যেতে হতো। ঠিক আছে, এখন ব্রিজটা খুব ভালো হয়েছে। এখন আর কোনো বস্তু আমাদের কাছে নেই। এখন যেটা হয়ে গেছে, এই ব্রিজের মাধ্যমে আমরা খুব সহজেই এপার আর ওপার খুব সহজেই যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে এই ব্রিজের মাধ্যমে। এবং এই ব্রিজের রূপকার হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে অবশ্যই আমাদের মননে থাকবে।
এক অধ্যায়ের অবসান হলো। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর সবটাই যেন স্মৃতি। তিনি হয়তো চলে গিয়েছেন, তবে তিনি স্মৃতিতে থেকে যাবেন। বুদ্ধবাবুর স্মৃতিচারণায় একদিকে যেমন সুন্দরবনের মানুষ, অন্যদিকে জঙ্গলমহলের মানুষ। বুদ্ধবাবুর স্মৃতিচারণায় পুরুলিয়ার কালীপদ মাঝি, পুরুলিয়া সার্কিট হাউসের কেয়ারটেকার ছিলেন এই কালীপদ মাঝি। বুদ্ধবাবু এলেই ডাক পড়ত কালীপদর। কালীপদর হাতের ছোট মাছের রান্না পছন্দ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সবটাই স্মৃতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে চোখে জল পুরুলিয়ার সার্কিট হাউসের কেয়ারটেকার কালীপদ মাঝির। ওখানে কেয়ারটেকার কাম কুকের কাজ করছেন, রান্না বান্না করছেন। উনি আসছেন, ওনার খাবার দাবারের মেনু পাঠাচ্ছেন, সে মেনু হিসাবে লিস্ট দিয়েছেন, সেই লিস্ট হিসাবে আমি মেনুগুলো রান্না করছেন। হ্যাঁ, ওনার খাওয়াইছেন। হ্যাঁ, উনি টক দই বেশি পছন্দ করছেন, মোরলা মাছ বেশি পছন্দ করছেন, উনি ওই কুমড়ো ফুলের বড়া পছন্দ করছেন। হ্যাঁ, ডাল এগুলি পছন্দ করছেন উনি। হ্যাঁ, আমার খুব ওনাকে মনে, আমার মনে আজ একটু আমারও আঘাত লেগেছে। কখন খবরটা পেলেন? আমি 11টার সময় খবরটা পেলাম। হঠাৎ। মানুষ হিসেবে আপনাদের সাথে ব্যবহার কেমন? ব্যবহার খুব, মানে ওনার ব্যবহারটা আমি বলতে পারবো না আর। হ্যাঁ, জ্যোতিবাবুর ওনার যে ব্যবহারটা, সেটা আমার মনের ভিতরে গেছে। তিনি নেই, তবে তার ব্যবহার, তার কর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকছেন। একেবারে সাধারণ জীবনযাপন করতেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাই তো সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাট তার কাছে ছিল বড় প্রিয়। সাধারণ মানুষের মধ্যেই মিশে থাকতেন তিনি। তাই আজ তিনি চলে যাওয়ার পর পাম এভিনিউয়ের বাড়ির কাছে লাখো লাখো মানুষের ভিড়, স্মৃতিতেই স্মরণ করছেন তারা। এখানে অদ্ভুতভাবে সর্ব পার্টি সমন্বয়ে যেন দেখা যাচ্ছে। এটাই সেই বাড়ি, এবং সেই বাড়িতে দেখতেই পাচ্ছেন যে যেভাবে অনেকে এই মুহূর্তে, আপনারা কি এখানে থাকেন? আপনি মানে বুদ্ধবাবুকে এতে দেখেছেন? দেখেছি, আমি ওনার বাড়িতে কাজই করি। তাই? ওনার কি বিশাল বড় বাড়ি ছিল? না না, ওনার তো আমি তো থাকাকালে তো এই বাড়িতেই দেখতে পাচ্ছি। আগে থেকে উনি এখানে থাকতেন। এখানেই থাকতেন? যখন এই তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখন থেকে এখানেই থাকেন। কি কতটুকু ছোট বাড়ি? হ্যাঁ, আগে তো 2 বেডরুম ছিল, এখন তো 3 বেডরুম করেছে। তো ওই এখানেই এত বড় মুখ্যমন্ত্রী এতদিন থাকতেন? এখন কোনোদিন বাংলোতে কোনো নেই, মানে ওনার লাইফস্টাইলটা মানে খুব আমাদের মতন। তো এখানে হাঁটা চলা করতেন? খুব কম, বাড়িতেই করতে। এখন 9 বছর ধরে করতে পারে না, 9 বছর আগে হাঁটাচলা করেছে। এই নিচের বাড়িটাতেই থাকতেন? ওনার বাড়ি এই বাড়িতেই থাকতেন। আর এই যে এত বছর ধরে দেখলেন, লোকটা কি অসৎ বা? পাওয়া যাবে না, এরকম মানুষ নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিন্তু সন্দেহ আছে। এত মানে ভালো মানুষ, চুরি বা এইসব কোনো মানে এত অনেস্টি, মানে কি বলবো। দুর্নীতি করেননি? কমপ্লেন কোনো কেউ দিতে পারবে না। দেখো, এই মুহূর্তেও বহু মানুষ রয়েছে। আপনি কি এখানে থাকেন চাচা? হ্যাঁ, আমি একটু ওদিকে থাকি। কিসের জন্য এসেছেন? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য এসেছি। ভালো লোক ছিলেন? কল্পনা করতে পারবেন না। আপনি জানেন না কত ভালো লোক ছিলেন, কত সৎ লোক ছিলেন, আপনি জানেন না? আমি জানি না, আপনি বলুন। কেউ নেই এখানে এখন ওনার মতন কেউ নেই এখন। সৎ বলে তো দেখছেন তো কোথায় থাকছেন। চিফ মিনিস্টার 11-12 বছর চিফ মিনিস্টার ছিলেন, কোথায় আছেন? একটা কালো দাগ দেখাতে পারবেন? তুমি বুঝতেই পারছো, আবেগ, এই আবেগগুলো কিন্তু এখনো রয়েছে, এবং এই আবেগটা, সেই আবেগের যে জায়গাটা, সেই জায়গাটা ধিকি ধিকি জ্বলছে। এবং চারপাশ থেকে বহু মানুষ ফিসফিসিয়ে কথা বলে বলছিলেন যে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ঝলক দেখার জন্য তারা এসেছেন। কোথা থেকে এসেছেন?
নমস্কার, আমি ব্যাংকে চাকরি করি। আমার ব্রাঞ্চ হচ্ছে বালিগঞ্জে। যাচ্ছিলেন? এখান দিয়ে যাচ্ছিলাম না, আমি যেই শুনেছি যে উনি মারা গেছেন, আমি সমস্ত মিটিং ফেলে এখানে এসেছি শুধুমাত্র এই মানুষটাকে একবার দেখবো বলে। আমার জীবনের আইডল উনি, আমার জীবনের আইডল, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। এরকম বহু মানে বয়স্ক এবং কম বয়সী বহু মানুষ রয়েছেন যারা এখানে কথা বলছে। মা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই। বুদ্ধবাবুর বাড়ির মানে দেখেছো? বুদ্ধবাবু? হ্যাঁ, বুদ্ধবাবুকে দেখি, এখন দেখিনি। এটাই? হ্যাঁ, আমাদের। আচ্ছা, কিরকম লোক ছিলেন? খুব ভালো লোক, খুব ভালো লোক। দুর্নীতি? হ্যাঁ, খুব ভালো কাছে। উনি কোনোদিন কোনো খারাপ করেন, সব ভালো করেছে। ভালো করেছেন। আসা যাওয়া করতেন পাড়ায়? হ্যাঁ, আমরা তো সবাই উনি ওনার জায়গায় যাওয়া আসা করতেন। ভেতরে কি বিশাল বাড়ি? না, বিশাল খুব বাড়ি না, খুব ছোট ছোট ঘরেই ওদের। তাদের ঘর আর কত বড় হবে? খারাপ লাগছে? হ্যাঁ, না, উনি একটা হ্যাঁ ছোট বাড়ির মধ্যেই তো থাকতো। আমরা কোনো খারাপ নেই, ভালোই আছে। অসুবিধার মধ্যেই থাকতো না। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।